নমস্কার, দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, চিৎকার করে উঠলেন মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্তরা। ব্রিগেডে কেবল উত্তরবঙ্গের জমায়েতেই 1 লক্ষ ছাড়িয়ে যাবে, দাবি বামেদের। দিলীপের বিয়ের পরের দিনই সুকান্ত মজুমদারের বড় ঘোষণা। দিলীপ ঘোষের বিয়ে শুভেচ্ছা জানালেন না, সোজা সাপটা জবাব শুভেন্দুর। বিয়েতে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই মমতাকে আজ আক্রমণ করলেন দিলীপ ঘোষ। ভাঙড়ে পুলিশকে ইট গাড়ি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার নওশাদের দলের নেতা। এবার আসছে বিস্তারিত খবরে। দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল। জাতীয় মহিলা কমিশনের সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। আজ একই দিনে মুর্শিদাবাদের রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে মর্মান্তিক অবস্থা চাক্ষুষ করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জাতীয় মহিলা কমিশনের কাছে নিপীড়িত গ্রামবাসীদের অনুরোধ, স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, এনআইএ তদন্ত চাই। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের গাড়ি আটকে তাদের ক্ষোভের কথাও জানান। তাদের অভিযোগ, হামলার দিন 4 ঘন্টা ধরে ফোন করা হলেও পুলিশ আসেনি, তারা আতঙ্কিত। ঘটনার এনআইএ তদন্ত এবং নিরাপত্তার জন্য স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান ধুলিয়ানের বাসিন্দারা। ধুলিয়ান হয়ে বেদবনা গ্রামে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানেও একই ছবি, মাটিতে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন মহিলারা। এরপর জাফরাবাদে যান তারা। অন্যদিকে জাফরাবাদের রাজ্যপালের কাছেও একই অভিযোগ জানান এলাকার বাসিন্দারা। পুলিশকে 4 ঘন্টা ফোন করার পরে লাশ পড়ে আছে, এত গ্রামের লোক বলছে আমরা গিয়ে ওখানে কি প্রাণ দেব? তো তোমাদের পুষেছি কেন? তোমাদের আমরা কর দিয়ে রেখেছি কেন? রাজ্যপাল তাদের আশ্বাস দেন, আমি দিল্লিতে যাব, আলোচনা করব এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি। ত্রস্ত গ্রামবাসীদের রাজভবনের পিস রুমের নাম্বার দেন সিবি আনন্দ বোস। এদিন শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস এবং তার ছেলের বাড়িতে যান সিবি আনন্দ বোস। অন্যদিকে রাজ্যপালের কনভয়কে দাঁড়াতে না দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেতবোনা অঞ্চলের মানুষ। রাজ্যপালের গাড়ি চলে যেতেই কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন তারা। রাস্তায় বসে গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যেই এলাকায় ঢোকে পুলিশ। 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ বামেদের। তার আগেই শুক্রবার সাংবাদিক বৈঠকে বড় দাবি করল লাল শিবির। তারা বলছে, শুধুমাত্র উত্তরবঙ্গের জমায়েতেই 1 লক্ষ ছাড়িয়ে যাবে। অর্থাৎ রবিবারে ব্রিগেডে যে রেকর্ড গড়তে চলেছে তার ইঙ্গিত দিয়ে রাখছেন বামেরা। রাজনৈতিক মহলে অবশ্য বামেদের ভোট শতাংশ নিয়ে আলোচনা কম হয় না। বিগত বছরগুলিতে তারা যে ব্রিগেড করেছে তাতে ভিড় ছিল চোখে পড়ার মতো, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে না। কি তার কারণ, তা নিয়েই কাটাছেঁড়া চলছেই। আর এই বিষয়টি নিয়ে যে দলীয় নেতারা উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না। আর এবারে ব্রিগেড নিয়ে আরো বেশি সচেতন হতে চাইছে লাল বাহিনী। সিপিএম এর এই ধরনের বড় মঞ্চে সাধারণত পক্ষকেশের নেতারা বক্তব্য রাখেন। এবার শুরুতে তার অনাথা হয়নি। বক্তাদের তালিকায় নাম রয়েছে শুধুই প্রবীণদের। তবে রাজ্য জুড়ে কর্মীদের মীনাক্ষীকে নিয়ে যা উন্মাদনা, তাতে শেষ মুহূর্তে বক্তা তালিকায় তার নামও অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে। পর্যবেক্ষকদের অনেকের মতে নেতৃত্বও বুঝতে পারছেন বক্তা তালিকায় শুধু প্রবীণদের রাখলে হবে না, তরুণদেরও রাখতে হবে। তাই সম্ভবত বক্তা তালিকায় মীনাক্ষীকেও অন্তর্ভুক্ত করা হতে পারে, যেমন এবারের কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়েছে তার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অতীতে প্রতিটি ব্রিগেডের আয়োজন হয়েছে সিপিএম এর তরফে। এবার অবশ্য সরাসরি সিপিএম ডাকে ব্রিগেড হচ্ছে না, বরং শ্রমিক এবং গণসংগঠনগুলির উদ্যোগে এই সমাবেশ হতে চলেছে। সেই ব্রিগেড আদতে কি প্রভাব ফেলতে পারে বাংলার রাজনীতিতে, সেটাই এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তার আগেই রাজনৈতিক দলগুলি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বিশেষ করে বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যেই শুক্রবার সল্টলেকে বিজেপি দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সুকান্ত মজুমদার এদিনের বৈঠকে বলেন, গ্রামের মানুষকে একত্রিত করা আমাদের মূল লক্ষ্য। তাদের মধ্যে আমাদের পরিকল্পনা, দৃষ্টি এবং উদ্দেশ্য পৌঁছানোর কাজ আমরা জোরদারভাবে করব। তিনি আরও বলেন, আমরা জানি শহরের মানুষদের ভোটে আমাদের ভালো ফল এসেছে, কিন্তু গ্রামাঞ্চলে এখনো আমাদের শক্তির অভাব রয়েছে, যে কারণে গ্রাম চলো কর্মসূচি আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এদিনের বৈঠকের পর সুকান্ত মজুমদার দলের নেতাদের আরও একবার অনুরোধ করেন যেন তারা দ্রুত তাদের সাংগঠনিক কাজ সম্পন্ন করেন এবং ভোটারদের কাছে পৌঁছানোর জন্য আরও বেশি মনোযোগী হন। পাশাপাশি দিলীপ ঘোষের বিয়ের দিনেই এই বৈঠক হওয়া নিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ
গুরুত্বপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির পুরনো এবং শক্তিশালী নেতা, যার ভূমিকা 2021 সালে নির্বাচনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক যে সময়ে অনুষ্ঠিত হয়েছে সেটি প্রমাণ করে যে বিজেপি পশ্চিমবঙ্গে শক্তিশালী সংগঠন তৈরি করতে চায় এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে সাফল্য অর্জন করতে চায়। দলটি জানে নির্বাচনে জয়ী হতে হলে শহর এবং গ্রামাঞ্চলে সমানভাবে শক্তি বাড়ানো প্রয়োজন। সুতরাং এই মুহূর্তে বিজেপির গ্রামমুখী পরিকল্পনা রাজ্যের রাজনৈতিক চিত্রকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে। এক কথায় বিজেপির এখন সারা রাজ্যে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে এবং গ্রাম চলো কর্মসূচি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 21-এ প্রথম আলাপ ইকো পার্কের মর্নিং ওয়াকে, আর 25-এ পরিণতি পেল সেই সম্পর্ক। দলেরই মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন দিলীপ ঘোষ। বিয়ের ধুতি নিয়ে তার ফলাটে গেলেন সুকান্ত মজুমদার, সেই বিজেপির নেতারা। অন্যদিকে ফুল, মিষ্টি এবং শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও পেলেন। শুভেন্দুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিছু বলতে চাই না। এবিপি আনন্দের প্রতিনিধি জিজ্ঞেস করেন, শুভেচ্ছা জানাবেন না? তিনি বলেন, পার্টির তরফে তো জানিয়েছে, আমি তো পার্টিরই একজন। এটুকু বলেই তিনি অন্য প্রসঙ্গে চলে যান। মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ ব্যক্ত করেন। এদিকে সুকান্ত মজুমদার গিয়েছিলেন তার বাড়িতে, হাতে তুলে দেন উপহার। বলেন, দিলীপ দা এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, আর তাদের আগামী জীবন, বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক। এবং আশা করব যে আগামী দিনে দিলীপ দা একটা বড় আমাদের জন্য মনের ভোজের আয়োজন করবে। বিরোধী শিবির থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তিনিও লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করলেন। তার গলায় শোনা যায়, মেরে ইয়ার কি শাদি হ্যাঁ। সব মিলিয়ে শুক্র সন্ধেয় রাজনীতির পাশাপাশি বাড়িতেও দায়িত্ব বাড়ল দিলীপের। আদ্যপান্ত রাজনৈতিক দিলীপ ঘোষ পদার্পণ করলেন সাংসারিক জীবনে। সদ্য বিবাহিত দিলীপ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। প্রশ্ন করেন, বিএসএফ যদি সব জায়গায় যায় তাহলে পুলিশ কি জন্য আছে? পুলিশ কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করছে? প্রশ্ন করেন বিজেপি নেতা। দিলীপ এদিন বলেন, ঘটনার দিন মালদায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে কলকাতা ফেরার সময় তাকে মাঝপথে আটকায় পুলিশ। সেদিন সন্ধ্যাবেলা বিএসএফ ডিআইজির সঙ্গে কথা বলে দাবি করেন পদ্মনেতা। কোথায় কোথায় ঝামেলা অশান্তি হচ্ছে সেটার লিস্ট সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকদের কাছে পাঠান তিনি। এরপরই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে সরব হলেন পদ্মনেতা। দিলীপ বলেন, আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে, আমরা আদালতে আবেদন জানিয়েছিলাম, এরপরে অফিসিয়ালি বিএসএফ নেমেছে। এখন বিএসএফ যদি সব জায়গায় যায় তাহলে পুলিশ কি জন্য আছে? বিএসএফ পুলিশের কাজ করবে। এলাকায় নানান জায়গায় বিএসএফ ক্যাম্প হচ্ছে, পুলিশ কি করছে তাহলে? মমতা ব্যানার্জির সরকার কি করছে? তাহলে আমরা যে দাবিটা করেছিলাম 355, 356, সেটাই এবার লাগু করা হোক। এদিকে দিলীপ ঘোষের বিয়ের কথা বলা হলে গত সন্ধ্যায় বিজেপি নেতার নিউ টাউনের বাসভবনে বসেছিল বিয়ের আসর। গুটি কয়েক মানুষকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিলীপ, রিঙ্কু। বিয়ের পরের দিনে ফের চেনা মেজাজে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। ভাঙড়ের অশান্তির ঘটনায় পুলিশের জালে আইএসএফ নেতা। ভাঙড় থানার সাহায্যে অভিযুক্ত রাহুল মোল্লাকে গ্রেপ্তার করেছে হাতিশালা থানার পুলিশ। ঘটকপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার বাসন্তী হাইওয়ে এলাকায় রাস্তা অবরোধ করে আইএসএফ কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, শুরু হয় গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। রাজ্যের যে কোনো অশান্তি দমনে সচেষ্ট পুলিশ, সেটা মুর্শিদাবাদ হোক বা ভাঙড়, কোথাও কোনো অশান্তি ছড়ালেই শক্ত হাতে লাগাম টানার নির্দেশ রয়েছে। সেই মতো শনিবার ঘটকপুকুর থেকে অশান্তি ছড়ানোর অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা ছিল নওশাদ সিদ্দিকীর। সেই সভায় যোগ দিতে গিয়েই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে বহু আইএসএফ কর্মী যাচ্ছিলেন রামলীলা ময়দানের উদ্দেশ্যে। যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর গাড়ি আটকানোর কথা জানা গিয়েছে। তারপরেই রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, ব্যারিকেড ভাঙা, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাস্তার ওপরে ট্রাফিক পুলিশের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে সিপি মনোজ ভার্মা। তিনি বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক, কড়া হাতে তা দমন করতে হবে। সব অশান্তির মোকাবিলা করতে হবে পুলিশকেই। ভাঙড়ে কোনো রকম অশান্তি চাইছেন না তিনি। তার স্পষ্ট মন্তব্য, ভাঙড়কে অশান্ত হতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।